জি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলছি যে আপনি যে এই নদীতে লাশ ফেলা এটা একটু আমরা দেখবো, আপনাদের তদন্ত তো বলেছেন একটু লাশ ফেলাটা একটু দেখি যে এটা কিভাবে করা হতো। হত্যাকাণ্ডগুলি করা হতো। প্রথম দিকে কিছু লাশ রাস্তাঘাটে পাওয়া যেত, ফেলে যেত, তো কিছুদিন আগে উঠিয়ে নিয়েছিল কারা জন্য। তারপর যখন সন্দেহ হলো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা, যখন এই জিনিসগুলি মানুষের ভিতর কানাঘুষা হতে থাকলো, তখন কিন্তু আর রাস্তাঘাটে লাশ ফেলতো না। একটা বেশ কমন মেথড ছিল যেটা গোটা দেশে ব্যবহার করা হতো, সেটা হলো নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা। এরপর যখন যাওয়া শুরু হলো, আমরা জি, একজন বলছেন আমরা সেটা এই যে নৌকার একটা আপনারা গ্রাফিক ডিজাইন এখানে করেছেন, আর একটা নৌকাও এরপরে আছে, কিভাবে কি করা হয় সেটা যদিও প্রতীকে আপনারা ভাবুন। এই লাশগুলো কি পাওয়া গেছে কদ্দূর, মানে আপনারা কি পরে কোনো আপনারা তো ইনকোয়ারি কমিশন, এই যে নৌকায় করে লাশগুলো ফেলে দিত, আরও ঘটনা আছে কিভাবে গুম করতে একটু বলেন। দেখেন, প্রথম হচ্ছে একটা কমন যে প্যাটার্নটা ছিল, ধরে নিত, তারপর কিছুদিন জিজ্ঞাসাবাদ করত, তারপরে তাদেরকে নৌকায় করে নিয়ে, যে এটা একটা প্যাটার্ন, নৌকায় নিয়ে পেট চিড়ে বস্তা বেঁধে নদীতে ফেলে দিত যাতে ওই লাশ না ভাসতো। আপনি এই জায়গাটা একটু বলে রাখি, কয়েকটা স্পট আছে, তার ভিতর গুরুত্বপূর্ণ স্পটটা ছিল হচ্ছে ঢাকার অদূরবর্তী বুড়িগঙ্গা এবং ধলেশ্বরীতে। এবং আপনারা যদি ওই সময়ে, যেহেতু ফ্যাক্ট চেক করেন, আপনারা যদি ওই সময়কার পত্রপত্রিকাগুলি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওই সময়কালে প্রায় প্রতি 2-3 দিন পর পর বা প্রতি সপ্তাহে 1-2 লাশ ভেসে উঠত মুন্সিগঞ্জ এলাকায়, আটকে যেত। ওইটা স্পট আছে, আটকে যায় একটা স্পট আছে, এটা ওই লঞ্চ ঘাটের কাছাকাছি। জি জি, ওখানে কচুরিপানা আছে। হ্যাঁ, এবং একটা কোনা আছে যার জন্য আটকে যায়। এবং এই যে আটকে যাওয়া লাশ, এইটা নিয়ে আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। এবং নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মুন্সিগঞ্জের, এবং এই লাশগুলি যেখানে যে কবরস্থান দাফন করা হতো সেটাকেও আমরা চিহ্নিত করেছি। সেটা মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে একটু সামনে। ওখানে একটা কবরস্থানকে 2 ভাগ করা আছে। এক ভাগে হচ্ছে সাধারণ মানুষের কবর হয়, আর একটা জায়গায় যাদের আইডেন্টিফাই করা যায় না, যাদের ঠিকানাবিহীন যে লাশগুলো, তাদেরকে দাফন করা হয়। তো যারা দাফন করেছেন, যারা পোস্টমর্টেম করেছেন, তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করেছি, এবং অনেকগুলো পোস্টমর্টেমের কাগজ আমরা দেখতে পেরেছি, সুরতাহাল রিপোর্ট দেখেছি, সেখানে খুবই স্পষ্ট করা আছে এই জায়গাটিতে। এই জায়গা মানে কোন জায়গা? আপনার এই অংশে, মানে কানের উপরে ঠেকিয়ে, মানে এই জায়গাটা ঠেকিয়ে পিছন দিকটা, জি, মাথায় গুলি করা। এবং এই গুলিটা সম্পর্কে যারা এক্সপার্ট, তাদের বক্তব্য হচ্ছে এটা একেবারে ঠেকিয়ে গুলি করা, জিরো। এবং এই প্যাটার্নটা বেশ কিছু লাশের ভিতর ছিল, যে লাশগুলি ওখানে ভেসে আটকে গেছিল, যাদের দাফন ওখানেই হয়েছে। এবং এদের মধ্যে একজনের লাশ শনাক্ত হয়েছিল। জি, সেটা হচ্ছে এই হাতিরপুলে যুবদল করতো একটা ছেলে, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, কিন্তু আমাদের রেকর্ডপত্রে আছে, এবং পত্রপত্রিকাও নিউজটা আছে। তাকে তার পরিবার কিন্তু শনাক্ত করে এনে দাফন করেছে। সম্ভবত তার বাড়ি চাঁদপুর বা নোয়াখালী এই সব অঞ্চলে, থাকতো হাতিরপুলে। তো যেহেতু এই যে ওই সময়ে 3-4টা লাশ প্রায় যেত, এবং একই প্যাটার্নের, একজন যেহেতু রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে, অন্যদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ মনে রাখতে হবে যে লাশগুলি যখন ভেসে যেত, সেটি তখনই ভেসে উঠতো যখন এটা একদম পচন ধরার পর্যায়ে গ্যাস আটকে যেয়ে ভেসে উঠত, এবং তখন এত ফুলে যেত যে আসলে এক দেখায় চেনা খুব কঠিন হতো। আর ওই এমন গন্ধ বেরোতো, তখন মানুষ কিন্তু কাছে যেয়েও খুব বেশি, একেবারে আপনজন আসলে দেখার সুযোগটা খুব কঠিন ছিল। তো আমরা এরপর কিন্তু আমরা একটা কথা বলেছিলাম তখন মিডিয়াতে, যে ওই যে মুন্সিগঞ্জ যে কবরস্থান, এইটাকে সংরক্ষিত করা, এবং ওই কবরস্থানে যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে, ওখানে তো একটার পর একটা কবর হয়ে গেছে, কোনটা গুলিবিদ্ধ লাশ, কোনটা এই জিনিসগুলি তো বোঝা খুব কঠিন। কিন্তু ওইখানে ধরেন 500 লোকের ভিতর 5 জন লোক হতে পারে। আমরা তো 300 মানুষকে এখনো ফিরে পাইনি। তো এর ভিতর যদি 5 জন মানুষও ওখানে দাফন হয়ে থাকে, তাহলে তাদের
স্যাম্পলিংটা করে রাখা দরকার ওই ডিএনএর। জি আর এদিকে যে 300 পরিবার আছে জি তাদের স্যাম্পলিংটা করে রাখা, তাহলে এটাকে আমরা সুযোগ খুব আছে। সহজে কাজটা করে যদি বের করতে পারি, তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এবং সরকারই কেবলমাত্র এই কাজটা করতে পারে, অন্য কারোর পক্ষে এটা যে সম্ভব আপনারা না। কিন্তু আপনাদের এনকোয়ারিতে একটা জিনিস বলেছেন, আমরা ওটা দেখে তারপরে বিরতিতে যাব, যে যাকে কাউকে কাউকে আবার হত্যা করা হতো না, ভারতে পাঠানো হতো, সেটা কেন? আমরা একটু দেখে তারপর বিরতিতে যাই, তাদের বক্তব্যটি দেখানো যাবে? জি শুনি একটু। কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু আবার রিলিজ করতে পারবে না বাংলাদেশে, নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য। তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে, সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে, এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। একটা বিশেষ ক্ষেত্রে আমরা শুনলাম দেখেছি যে এখান থেকে সীমান্তে নিয়ে যেত, ইন্ডিয়ান বাহিনীর হাতে তুলে দেওয়া হতো, ওখানে আরেকটা ব্যবস্থাপনা, সেটি কেন আপনার কাছ থেকে আমরা জানবো।